ঘণ্টায় বিমানের যাত্রা বিলম্বের ধকল পেরিয়ে দেশে ফিরে পড়েন আরেক বিড়ম্বনায়। ভোরে বিমানবন্দরে পৌঁছালেও দুপুর পর্যন্ত তিনি তার লাগেজ খুঁজে পাননি। এমন দশা বেশিরভাগ হাজির। বাঙালিদের কর্মকর্তাদের স্বভাব, এরা ওখানে কি করছে না কাছে এখন আল্লাহ জানে আর তারা জানে। 28 তারিখ 9টা থেকে 1 তারিখ 10টায় আমার মাল বুঝা পেয়েছে। এর ভিতরে আমরা হয়রানি, এর ভিতরে টেনশন। ফ্লাইট ডিলে হবে এই আতঙ্কে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যান্সেল করে আমি অন্য একটা থার্ড ক্যারিয়ারে এসেছি। বিমানের এত মিসম্যানেজমেন্ট যেটা কল্পনা করা যায়। আমরা যে ওইখানে ওয়েট করলাম তারা কোনো খবরই নেই। এত কষ্টের পরও প্রশান্তির সুর অনেক হাজির কণ্ঠে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করতে পারবো এটা আমি জীবনে কল্পনা করতে পারিনি বাবা। কষ্ট হয়েছে কিন্তু আমি অন্তর থেকে খুব তৃপ্ত হয়েছি। ইকবাল ফরহাদ, RTV, ঢাকা। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে চরম দুর্দশায় পড়েছেন প্রায় 900 হাজি। বিপর্যয়ে পড়া ফ্লাইট দুটি হল BG4018 এবং BG6018। এ তথ্য জানিয়েছেন বিমানের BG4018 এর এক ভুক্তভোগী যাত্রী। জেদ্দায় 48 ডিগ্রি তাপমাত্রায় খোলা আকাশের নিচে অবস্থিত হজ ক্যাম্পে অবর্ণনীয় কষ্টে রয়েছেন হাজিরা। বারবার বিমানের ফ্লাইট ম্যানেজারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। হাজিদেরকে এরই মধ্যে জেদ্দার স্থানীয় একটি হোটেলে নেওয়া হয়েছে। তবে তাদের ফ্লাইট কখন সে বিষয়ে কোনো সুদুত্তর দিতে পারেনি বিমানের স্টেশন ম্যানেজার। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের মধ্যে 41 জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ। আহতের সংখ্যা দেখানো হয়েছে 68 জন। জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এই খবর জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে 18 জনের পরিচয় এবং 12 জনের নাম জানা গেছে। 11 জনের পরিচয় এখনো জানায়নি। পদদলিতের ঘটনায় কতজন বাংলাদেশি মারা গেছেন তা জানতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশের সৌদি দূতাবাস। অনেক মরদেহ বিকৃত হওয়ার পাশাপাশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার মতো দরকারি তথ্য ও কাগজপত্র না মেলায় সঠিকভাবে শনাক্ত করতে সময় লাগছে। এর আগে পদদলিত হয়ে 26 বাংলাদেশি হাজির মৃত্যুর খবর দিয়েছিল হজ মিশন। মানব সভ্যতার অস্তিত্ব রক্ষায় সহিংস জঙ্গিবাদ ও জলবায়ু পরিবর্তন রোধে তাদের একই কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম অধিবেশনের ভাষণে এই আহ্বান আনে। আঞ্চলিক সহযোগিতা অভিবাসন বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের পাশাপাশি প্রাধান্য পায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়টি। রেজাউল করিমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি শাহাদাত হোসেন। বুধবার সকালে জাতিসংঘের 70তম অধিবেশনে একাদশ বক্তা হিসেবে বাংলায় ভাষণ দিতে দাঁড়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী। I have a pleasure in welcoming the Prime Minister of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, and invite her to address the General Assembly. শেখ হাসিনা তার বক্তৃতায় দুটি বিষয়ের উপর বিশ্ব রাষ্ট্রসংঘের দৃষ্টি করেন। একটি হচ্ছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। একে বিশ্ব উন্নয়নের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন তিনি। বিশ্বে মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে আজ আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছি, যার প্রথমটি হচ্ছে সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ। বিশ্ব শান্তি উন্নয়নের পথে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই বা সীমানা নেই। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকল রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। টেকসই উন্নয়নে আরও একটি অন্তরায় জলবায়ু পরিবর্তনকে আমলে নিয়ে প্রকৃতি বান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ছিল তার বক্তৃতা। প্যারিসে আমরা একটি অর্থবহ জলবায়ু চুক্তিতে উপনীত হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি। আমরা আশা করছি দারিদ্র্য নিরসন, জলবায়ু পরিবর্তন সীমিত রাখা এবং ধরিত্রীকে সুরক্ষার মাধ্যমে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে। আঞ্চলিক সহযোগিতা অভিবাসন বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন, যুদ্ধাপরাধীর বিচার, নারীর ক্ষমতায়নের কথা, তবে সবকিছু গুরুত্ব দিয়েছেন বিশ্ব RTV জাতিসংঘ দপ্তর। দেশবিদেশি সব সরঞ্জাম চ্যালেঞ্জ ঠান্ডা মোকাবেলা করতে হবে কথা বলেন সড়কমন্ত্রী। আর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলম হানি বলেন, সরকারকে বিব্রত করতে রাজনৈতিক কারণে ইতালিয়ান নাগরিককে খুন করা হয়েছে। মারুফ রেজার রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেস্টিতে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। এতে অতিথির বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় সমস্যা সমাধানে শিক্ষার্থীদের এই রাখা উচিত জানান সড়কমন্ত্রী। অপপ্রচার চালিয়ে অস্ট্রেলিয়ায় ভয় দেখানো হয়েছে, বিদেশি নাগরিক হত্যা ঠিক সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য, কানাডা অ্যালার্ট জারি করেছে। এটা প্রমাণ করার চেষ্টা হয়েছে যে দেখো বাংলাদেশে তোমরা আসলে নিরাপত্তা থাকবে না। বঙ্গবন্ধু এভিনিউয়ে ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনার প্রস্তুতি নিয়ে বর্ধিত সভা করে জাতীয় শ্রমিক লীগ। এতে ইতালিয়ান নাগরিক রাজনৈতিক কারণে খুন হয়েছে দাবি করে তা বিএনপির সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার কথা জানান মাহবুবুল আলম হানিফ। সেই কারণেই সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কারা সরকারকে বিব্রত করতে চায়, কারা জনতা শেখ হাসিনাকে বিব্রত করতে চায়, গোটা দেশবাসী জানেন। এই পাকিস্তানের এজেন্ট বিএনপি এবং পাকিস্তানের দালাল এই জামাত, বিএনপি জামাত, তারাই ষড়যন্ত্র করে যাচ্ছে। হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির কথাও জানান আওয়ামী লীগের এই নেতা। শনাক্ত করে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। ঢাকা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফলাফল বাতিল ও ফের পরীক্ষা নেওয়ার দাবি শুক্রবার সমাবেশের ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। জুহাস কবির রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এমন মিছিল প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাদের সংযোগ দেয় কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগের দিকে এগোতে থাকলে পাবলিক লাইব্রেরির সামনে বাধায় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয় ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী। আমরা চাই না এদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমন অযোগ্য লোক যাদের যোগ্যতা নেই তারা ঢুকুক এবং মানুষের জীবন মরণের নিয়ে তারা খেলা করুক। তবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আমরা বলছি যে না আমরা এদিকে যাব, যারা এসে ডিএমসির মূলত তারা বলছে যে না এখানেই থাকতে হবে, এখানে বসে থাকতে হবে। ওটার মধ্যে অনেকেই চলে গেছে। সিদ্ধান্তহীনতা বেশি হয়েছে, এখানে কয়েকটা গ্রুপ হয়ে গেছে, এটা আমাদের লজ্জাকর বিষয়। পর্যায়ে কর্মসূচি ঘোষণা করেন এক পক্ষ। আগামীকাল শুক্রবার ৩টার দিকে আমরা শাহবাগে মেডিকেল ভর্তি ছাত্র এবং অভিভাবকরা মিলে সমাবেশ করব এবং আমরা ওখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ঘোষণা দিয়েছে পত্র ফাঁস হয়নি। আবার কালকে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল নাহিদ স্যার উনি বলেছেন যে যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তাদের গ্রেফতার করা হবে। আপনি একদিন বলবেন চক্র ধরছি, আরেকদিন বলবেন কিছুই হয়নি, প্রশ্নপত্র ফাঁস হয়নি, এটা তো হবে না। আজকে যারা টিকলো পয়সা দিয়া এর ফল এই জাতি 1 বছর 2 বছর না 100 বছর ধরে বিরূপ ফল ভোগ করবে। যদি আমরা এই প্রশ্ন ফাঁসকারীদের প্রতিহত করতে না পারি তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। আন্দোলন থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ছিল সতর্ক। ওনাদের আন্দোলন যেন অন্য কোনো নাগরিক অধিকার খর্ব না করে, এটা ওনারা ওনাদের কর্মসূচি অনুযায়ী ঘোষণা দেবেন। আমরা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব। শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন কর্মসূচি পালনে কোনো বাধা দেওয়া হবে না বলেও জানায় পুলিশ। জুহাস কবির আর টিভি ঢাকা। ছেড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ে আহ্বান জানিয়ে তিনি বলেন শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে সরকার গঠিত বিশেষ কমিটি কাজ করছে, শীঘ্রই সমস্যা সমাধানের আশা জানান মন্ত্রী। কিছু শিক্ষকের বিশ্ববিদ্যালয় বা ক্ষেত্রে তাদের প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমরা সমাধানের জন্য একই সভায় যেখানে সিদ্ধান্ত হয়েছে বেতন কমিশনের সেই বেতনের অনুমোদনের জন্য, সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে আমাদের একটা বেতন সমন্বয় সাধনের জন্য একটা কমিটি, আমাদের স্থায়ী কমিটি আছে, সেটাকে আবার পুনর্গঠন করা হয়েছে। সেটা এখন কাজ করছে এবং সে সমাধান হবে। আমাদের শিক্ষকদের কাছে অনুরোধ, তারা এটা নিয়ে উত্তেজনা করার বা অসন্তুষ্ট থাকার বা উদ্বিগ্ন থাকার কোনো কারণ নেই। সেটা সরকার তার সমস্যা সমাধানের চেষ্টা করবে। আমরা শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই আমাদের শিক্ষকদের স্বার্থ কিভাবে থাকতে পারে সেটার ব্যাপারে আমরা সচেতন আছি।
সুন্দর ও নিরাপদ রাজধানী গড়তে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রধান সড়কের পাশে বিলবোর্ড সরানোর এই কার্যক্রম শুরু করে ডিএনসিসি। উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম সাংবাদিকদের জানান, বেঁধে দেওয়ার সময়ের মধ্যে মালিকরা অবৈধ বিলবোর্ড সরিয়ে না নেয় এই অভিযান। নগরীকে ঝুঁকিমুক্ত না করা পর্যন্ত এমন অবৈধ বিলবোর্ড অপসারণের কার্যক্রম চলবে বলেও জানান তিনি। নির্দেশনাগুলো রয়েছে যে ঢাকাকে একটি সুন্দর নগরী গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি অন্তরায় হিসেবে সামনে সকলের মাঝেই উপস্থাপিত হয়েছে। সেই বিষয়টিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবরই এই কাজটিকে প্রাধিকার ভিত্তিতে করে যাচ্ছে এবং আজকের যে অভিযান, এই অভিযান চলবে। খেলার খবর। নিরাপত্তার প্রশ্নে অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর স্থগিত করল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিকেলে এক মেইলে বিসিবিকে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সুবিধাজনক সময়ে সফরের আশ্বাসও দিল অজি ক্রিকেট বোর্ড। আরো জানাচ্ছেন আরিফিন আল ইমরান। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে প্রত্যাশা ছিল বিশাল, তবে হঠাৎই অনিশ্চয়তায় পড়ে সিরিজটি। গেল 28 সেপ্টেম্বর ক্রিকেট দলের পূর্ব নির্ধারিত সফরের দুদিন আগে নিরাপত্তার ইস্যু তুলে তাই স্থগিত করে অস্ট্রেলিয়া। ঢাকায় নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠায় অজি ক্রিকেট বোর্ড। পর্যবেক্ষক দলের প্রধান শন ক্যারলের কাছে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অনিশ্চয়তার আগুনে নতুন করে ঘি ঢেলে দেয় ঢাকায় আকস্মিকভাবে ইতালিয়ান নাগরিক হত্যা। এমন অবস্থায় আবারও সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়ে অজি দল সফরের আশায় ছিলেন বিসিবি প্রেসিডেন্ট। আমাদের যে ইন্টেলিজেন্স উইং গুলো আছে তারা ফুললি কেপেবল অফ যে কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এত সবের পরও আপাতত বাংলাদেশ সফর না করারই সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের এমন সিদ্ধান্তে হতাশ বিসিবি। আমাদের দর্শকরা বঞ্চিত হলো, এদেশের মানুষ কষ্ট পেয়েছে, আমরাও কষ্ট যেমন পেয়েছি আপনারা পেয়েছেন, সকলেই পেয়েছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আরিফিন আল ইমরান, RTV। এবার সাংস্কৃতিক সংবাদ। ঢাকা বাতিয়ে গেলেন ইন্ডিয়ান আইডল 6 এর জনপ্রিয় সঙ্গীত শিল্পী পূরবী কোটেশ। রাতে RTV বেঙ্গল স্টুডিওতে সরাসরি গান গেয়ে দর্শক মাতালেন তিনি। ঈদ উৎসব উপলক্ষে RTVর আনন্দ যজ্ঞের অংশ ক্লাব এশিয়ার আয়োজনে যোগ দেন পূরবী।